জীবন বাড়ির চারিদিকে উত্তপ্ত পরিবেশ। সবাই মনোযোগ দিয়ে সুগার কথা শুনছে। ওই দিন রাতের ঘটে যাওয়া সবকিছু সুগার সবাইকে বলতেছে। সবকিছু শুনে জিন বেশ হতাশ হয়ে পড়ে। এত কিছু হয়ে গেল, অথচ তুই একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি। সবকিছু যখন নিজে নিজে ডিসাইড করেছিস, তো এখন অনুমতির প্রয়োজন কি বলতো? নানুমা, আমি আগেও বলছি, আমি মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের থেকে বিষয়টা এতদিন গোপন রেখেছি। তোর কি মনে হয় তুই আমাদেরকে সেটা জানালে আমরা তোকে বিয়ের জন্য ফোর্স করতাম, কোনরূপ জোর করতাম? না, তা তো করতে না। তবে আমি একটু সময় নিয়েছি। এবার সময় হয়েছে। আমি এই বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছি। নানুমা, তোমরা কি বলো? সবকিছু শুনে নামজুন গম্ভীর কণ্ঠে বলে, তোমার সবকিছু অস্বাভাবিক মনে হয়নি কখনো? আমার তো সবকিছু শুনে বেশ অস্বাভাবিক মনে হচ্ছে। মানি? নানু ভাই, তুমি কি বলতে চাচ্ছ? নিজের বিচক্ষণতা কাজে লাগো সুগা। তুমি তো অলস মস্তিষ্কের নয়। প্রশ্নটা আমাকে না করে তুমি নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। চমকে উঠে সুগা। এখন প্রশ্ন হচ্ছে, জিমিন যদি তোমার কুলে থাকে, তাহলে গ্রামবাসী জিমিনকে না জড়িয়ে থেকে কেন জড়িয়ে তোমার সাথে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ডেড ছিল, তোমার সাথে জিমিনকে জড়ানোর কথা ছিল, তেকে নয়। কারণ তোমার কথা মতো গ্রামবাসী তোমার সাথে অন্তরঙ্গ অবস্থায় জিমিনকে দেখেছিল। তাছাড়া তের পরিবার এখনো জানে তে জাংকুকের বউ। সেই হিসেবে তো জিমিনও জানে জাংকুক আর তের যে ডিভোর্স হয় নাই। ওখানে যদি তের বিয়েটা হতো, তাহলে তো জিমিনও বাধা দিত এই ব্যাপারে। আর তেও খুব কান্নাকাটি করতো, কারণ তে তো জানে না তোমার সাথে যে তের বিয়ে আমরাই ঠিক করেছিলাম গোপনে। তেকে তো জানানো হয় নাই। সবকিছু তোমার কাছে গোলমাল মনে হচ্ছে না? সবকিছু শুনে সুগা অবাক হয়ে যায়। সত্যি তো, তার মাথায় তো এত কিছু আসে নাই। কথাগুলার সত্যতা যাচাই করতে জিমিন আর তেকে ডেকে পাঠায় সবাই। জিমিন আর তে এসে সোফায় বসে জিনের পাশে। জিনের পাশে তে বসতে জিনের চোখ যায় তের বাম হাতের দিকে। দেখে আংটিটা নাই। জিন বলে, কিরে শোনা মা, তোর হাতের আংটি কই? জি দাদুমণি, উনি নিয়ে ফেলছেন। উনি? উনি কে? উনি মানে উনি আর কি? নামজুন কিছুটা বুঝতে পারে, জিজ্ঞেস করে, জাংকুক নিয়েছে তোমার আংটিটা সোনামা? উনি তো নিল। জাংকুক কি বাংলাদেশে এসেছে? তুমি দেখেছ? উনি তো বাইরে আছেন। আচ্ছা, ওসব বাদ দাও। এখন আমি একটা কথা বলি, শুনো সোনামা। সুগার কাছ থেকে ওই দিন রাতে সবকিছুই আমরা শুনলাম। আসলে বিয়েটা কি সত্যি হয়েছিল সেদিন সোনামা? বিয়েটা হয়েছিল তো সেদিন। তোমার কি মত আছে এই বিয়েতে? আমার কেন মত থাকবে? এটা তো আমার বিষয় না, জিমিনের বিষয়। জিমিন রাজি থাকলে হবে। সবাই অবাক হয়ে যায়। সবাইকে থামিয়ে দিয়ে চুপ করতে বলে নামজুন আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম। এবার বলো তো, ওই দিন রাতে আসলে কি হয়েছিল? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কার সাথে কার বিয়েটা হয়েছিল সেটা একটু আমাদেরকে কনফার্ম করো। তুমি একটু সবকিছু আমাদেরকে খুলে বলো। তারপর তে বলতে শুরু করে, কি আর বলবো দাদা ভাই, বলার মতো কিচ্ছু নাই। সেদিন রাতে জিমিন আর আমাকে একটা ছোট্ট ঘরে ওই গ্রামবাসীরা বন্দি করে রাখে। আমরা অনেক চটপট করছিলাম সুগা ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য, কিন্তু কেউ আমাদেরকে দেখা করতে দিচ্ছিল না। তারা এক প্রকার জোর করে জিমিনের সাথে সুগা ভাইয়ের বিয়েটা দিয়ে দেয়। আমরা না করতে গেলে বলে সুগা ভাইয়াকে নাকি মেরে ফেলবে বিয়েটা না হলে। বিয়েটা হবার আগে বারবার সুগা ভাইয়ের সাথে দেখা করতে চাইছিলাম উনি কি বলে তা জানার জন্য, কিন্তু ওনারা কেউই আমাদেরকে ছাড়ে নাই। একেবারে নাকি বিয়ের পরে ছেড়ে দেবে।
সেই নিষ্ঠুর রাতের কথা মনে পড়লে আমার গা এখনো শিউরে ওঠে দাদু ভাই। তের কথা শেষ হবার আগে সুগা তেরে যায় তের দিকে। এই তে, তুমি এসব কি বলছো? মিথ্যে বলছো কেন? আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে গ্রামবাসীরা বিয়ের সময় তোমার নামটি আমার কাছে উচ্চারণ করেছিল। আমি তো তোমাকে বিয়ে করছি। সবকিছু মজা পাইছো? ফাইসলামি পাইছো? সুগার এমন উত্তেজনা দেখে তে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে জিমিনের হাত চেপে ধরে। জিমিন বলে ওঠে, তে মিথ্যে বলছে না ডক্টর সাহেব, আর না কোনো কিছু অস্বীকার করেছে। যা সত্যি তাই তো বলল। শাট আপ ইডিয়েট, আমি আপনাকে কিছু বলছি, আপনি কেন মাঝখানে কথা বলছেন? কথা কেন বলবো না ডক্টর সাহেব? বিষয়টা তো আমাকে ঘিরে, আমাকেই তো সবকিছু বলতে হবে। এখানে তো বিষয়টি তে না, বিষয়টি হচ্ছে আমার। সবকিছু আমারই তো, তাই কথা বলা তো আমারই দরকার। কথাটি বলে জিমিন চুপ হয়ে যায় আর রেগে তের দুই বাহু চেপে ধরে বলে, কেন অস্বীকার করছো তে বিয়েটাকে? কেন আমাকে তুমি স্বামী হিসেবে মানতে পারছো না? সবকিছু মিথ্যা বলছো কেন? হাত জুড়ে ধরায় তে ব্যথা পায়। ভাইয়া আমাকে ছেড়ে দিন না, আমার ব্যথা লাগছে তো। তের কান্না দেখে জিমিন দৌড়ে এসে তের হাতটা সুগা থেকে ছাড়িয়ে নিতে গেলে সুগা অতিরিক্ত রেগে জিমিনকে টাস করে একটা থাপ্পড় দেয়। জিন দৌড়ে এসে জিমিন আর তেকে বুকে আগলে নেয়। জিমিন আর তে জিনের বুকে গিয়ে অনবরত কান্না করতে থাকে। এদিকে সুগার মা লিসা রাগ করে ছেলেকে একটা থাপ্পড় মারে। তুই কি মানুষ? মেয়েটার গায়ে হাত তুললি কেন? তুই এতটা অসভ্য হলি কখন থেকে সুগা? সুগার এবার হুঁশ আসে, সে কি করে ফেললো। সে তো আঘাত করতে চায়নি, অতিরিক্ত রেগে গিয়ে আঘাত করে ফেলছে। সে এটাই মানতে পারছে না যে জিমিনের সাথে তার বিয়েটা হয়েছে, তের সাথে নয়। লিসা আবারও সুগাকে বলে, পরিস্থিতি বুঝতে শিখো আগে। এমনটা তো হতে পারে তোমরা দুজনেই সত্যি কথা বলছো, কেউ তোমাদেরকে ফাঁদে ফেলিয়েছে। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে নামজুনের। এই কোন পরিস্থিতিতে পড়ছে সবাই। নামজুন যা যা ধারণা করছে মনের ভিতর, সেটা যদি সত্যি হয় তাহলে তিনি কিভাবে সামলাবেন দুই নাতিকে, সুগা আর জাংকুককে। মেন দরজার শব্দ হতে সবাই সেদিকে তাকায়। দেখে জাংকুক দপদপ পা ফেলে রুমের ভিতর হেঁটে আসতেছে। ঘরের ভিতর আসতেই দেখে জিমিন আর তে জিনের বুকে কান্না করা মুখটা। এক পলক সবার দিকে তাকিয়ে যা বোঝার বুঝে ফেলে। তের দিকে তাকিয়ে জাংকুক বলে, স্বামী বড্ড ক্লান্ত তোমার, সবে মাত্র অফিস করে এসেছে। যাও তো আদর্শ বইয়ের মতো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো বউ আমার। জাংকুকের বলতে দেরি হয় নাই। তে উঠে দৌড় দেয় কিচেনের দিকে থেকে ঠান্ডা পানি আনার জন্য। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এবার জাংকুক ইনুকে গলা ছেড়ে ডাক দেয়। ইনু জাংকুকের গলা পেয়ে দৌড়ে আসে হাতে দুইটা ফাইল নিয়ে। জাংকুক সবার দিকে একবার তাকায়, সুগাকে বলে, তোর বুদ্ধি বিকাশ ঘটাতে হবে সুগা। তোর থেকে বেশি বুঝদার আমার ওই অবুঝবটি। স্বামীর একদম আদর্শ বউ। আচ্ছা যাই হোক, এখন কথা হলো তুই আমার বউকে সবার সামনে এমন আপত্তিকর পরিস্থিতিতে কেন ফেলেছিস, যেটা স্বামী হিসেবে আমি একদমই মেনে নেব না। আমি জীবন জাংকুক ভালো না, সেটা সবাই জানে, তাই খারাপ হলেও সেটা নতুন কিছু না। এখন তুই বল, তোর সাথে আমি কি করব? তুই কি চাস? তের আচরণ, জাংকুকের মুখে থেকে বারবার বো ডাকা, সবকিছু যেন সবার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো।
সেট আপ জাঙ্কুক, একদম বাজে কথা বলবি না। দেখে গিরে, তোর কি মনে হয় তোর হেয়ালি ভঙ্গিতে আছে আমি? মুখস্থ বিদ্যা করে ডাক্তারি পাশ করেছিস নাকি সুগা? নাকি বুদ্ধিও কাটিয়েছিস কিছুটা? এখন তোকে আমার একটা মেয়ে মানুষের মতো বোঝাতে হবে কেন বউ বউ বলছি? দুজন কি শুরু করেছিস? হ্যাঁ জাঙ্কুক, প্লিজ হেয়ালি করিস না। কিছু বলার থাকলে পরিষ্কার করে খুলে বল। এমনিতে টেনশনে মাথা ফেটে যাচ্ছে। বউকে বউ বলবো না তো কি বলবো? সুগার ভাবি বলবো? শুনতে খারাপ লাগবে না, বলা যাবে। তাছাড়া বউকে যেভাবে ডিভোর্স দিয়েছি ঠিক সেভাবে কাগজগুলো উঠিয়ে নিয়েছিলাম 2 বছর আগে। জন্মসূত্রে তেই আমার বউ, বোঝা গেছে সবার। আর দ্বিতীয়ত সুগা একটু বুদ্ধি কাটালে দেখতে পেত তার বইয়ের নাম কি। কাবির নামায় দেখলে তো হতো, আর ঝামেলা করতে হতো না। সেদিন রাতে তো সুগাকে একটা কাবিননামার ফটোকপি দেওয়া হয়েছিল, যেটা এখনো অযত্নে পড়ে আছে সুগার গাড়ির ড্রয়ারে। কাবিননামাটা যদি খুলে দেখতো তাহলে পরিস্থিতি এমনটা হতো না আজকে। আচ্ছা যাই হোক, বাদ দে। তোর বিয়েটা আসলে জিমিনের সাথে হয়েছে। বিশ্বাস না হলে ইনুর কাছে একটা ফটোকপি আছে কাবিননামার, চাইলে দেখতে পারিস। সুগার তাড়াতাড়ি ইনু থেকে কাবিননামার ফটোকপিটা নিয়ে নেয়। পাত্রীর জায়গায় জিমিনের নামটা দেখে তার গোটা দুনিয়া যেন থমকে গেছে। এবার সুগা বুঝতে পারে আসলে সেদিন রাতের সবকিছুই ছিল সাজানো গুছানো ষড়যন্ত্র মাত্র। জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলে, কেন করলি তুই এসব? সবকিছু তুই করেছিস তাই না? আমি করেছি, তাতে তোর কোনো সন্দেহ আছে? জাঙ্কুকের এমন কথায় সুগার রাগে সারা শরীর কাঁপতে থাকে। সুগা অতিরিক্ত রাগে জাঙ্কুকের শার্টের কলার ধরে ফেলে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তোকে আমি আমার মন নিয়ে কিছুতেই খেলতে দিব না জাঙ্কুক, আর এত সহজে আমি তেকেও ছেড়ে দিব না। তুই দেখিস, তে যদি রাজি থাকে আমি তোকে ডিঙিয়ে হলো তেকে এখান থেকে নিয়ে যাব। আরও কিছু বলতে যাবে তার আগে ফ্লোরে গ্লাস ভাঙার শব্দে সবাই সেদিকে তাকায়। তের হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেছে। কেউ কিছু বুঝে ওঠার আগে তে দৌড়ে এসে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে, সাথে সাথে সুগার হাতগুলা ছাড়াতে চেষ্টা করে যায়, অনবরত কাঁদতে থাকে। ভাইয়া আপনি ওনাকে ছেড়ে দিন না, ওনার কষ্ট হচ্ছে তো, প্লিজ ওনাকে মারবেন না, ওনার কোনো দোষ নেই। আমি ওনাকে কিছু বলিনি তো, সব দোষ আমার। প্লিজ ছেড়ে দিন, ওনার কষ্ট হচ্ছে তো। ভাইয়া, সুগা ভাইয়া, ছেড়ে দিন না ওনাকে। তে জাঙ্কুক আর সুগার মাঝখানে দাঁড়িয়ে আছে, জাঙ্কুকের বুকে মাথাটা রেখে নাক মুখ ঘষতে থাকে আর কান্না করতে থাকে। তের এমন কাণ্ডে বাড়ির সবাই হা করে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক খুবই বিরক্ত হয় এতে। সুগাকে বলে, মরার জন্য পাখা গজিয়েছে তোর, দেখছিস না আমার বউ ভয় পাচ্ছে, দূরে যায় এখান থেকে। জাঙ্কুক এবার তের মুখের দিকে তাকায়। তের মুখটা তুলতে দেখে তের নাক দিয়ে রক্ত পড়তেছে। জাঙ্কুকের বুকে অতিরিক্ত ঘষাঘষির ফলে নাকফুলের পাশ দিয়ে রক্ত জোরে জোরে পড়ছে। জাঙ্কুক পকেট থেকে টিস্যু নিয়ে তের নাকের আশপাশ মুছে দিতে দিতে বলে, বলছিলাম নাকফুল ফেরার দরকার নাই না, তার আবার বসে আসতে হবে। বালের নাকফুল একটা, এই নাকফুলের জন্য একটা জায়গায় তুমি কতবার আঘাত পাও? হ্যাঁ, কান্না বন্ধ করো, বিরক্ত লাগতেছে কিন্তু আমার। বেশি ব্যথা পাচ্ছ বউ, ডক্টরের কাছে নিয়ে যাব? না না, লাগবে না, ব্যথা পাচ্ছি না তো তেমন। আপনি অস্থির হবেন না, একটু শান্ত হন। আপাতত কোনো ঝামেলা চাচ্ছি না আমি সুগা, তোর সব প্রশ্নের উত্তর আমি দেব। এই মুহূর্তে তোকে চুপ করে থাকতে হবে। বউ আমার তোকে দেখে বেশ ভয় পাচ্ছে, সাথে আবার নাকও আঘাত পেয়েছে।
তাই মন মেজাজ দুটোই খারাপ হয়ে আছে আমার। এখন যদি কোনো ঝামেলা করিস তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। আগে আমার অবুঝকে শান্ত করি, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, তোকে শান্ত করব। বউয়ের সামনে আমি কোনো ঝামেলা চাচ্ছি না। বউ আমার ভীষণ ছোট মানুষ, এগুলাকে ভয় পায়। দাদু ভাই, তুমি একটু সুগাকে বোঝাও ব্যাপারটা। সব কিছু যেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। তের ব্যাপারে জাঙ্কুকের ছোট ছোট বিষয়গুলোতে এতটা যত্ন নেওয়া, জাঙ্কুকের প্রতি তের অস্বাভাবিক পাগলামো, সব কিছুতে একজনের প্রতি একজন যে কতটা ডুবে আছে তা সবাই আঁচ করতে পেরেছে। নামজুন গোপনে দীর্ঘশ্বাস ফেলে। জাঙ্কুক জিমিকে দিয়ে তেকে উপরে পাঠিয়ে দেয়। এবার সুগার উদ্দেশ্যে বলে, এবার বল, তুই কি বলতে চাচ্ছিস? কেন করেছিলি এমনটা? গ্রামবাসী সবাই তোর লোক ছিল, তাই না? অবভিয়াসলি। তোর কি মনে হয় আগেকার যুগের মতো মানুষ এখন ওই রকম মাইন্ডের আছে যে ছেলে মেয়ে দেখলে বিয়ে পড়া দেবে? আরে না, যুগ বদলাইছে, সাথে সবাই। এখন ছেলে মেয়েদের একসাথে দেখলে ফাঁদে ফেলে সবাই টাকা উসুল করতে চায়, বিয়ে পড়িয়ে দেয় না। তোর সাদাসিধা মাইন্ড, তাই আমার ক্রিমিনাল বুদ্ধি তুই ধরতে পারিসনি। তবে আমি তোকে যতটা বোকা মনে করেছিলাম তুই তার চেয়েও বেশি বোকা। সেদিন রাতে সবাই আমার দলেরই মানুষ ছিল। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস জাঙ্কুক। আমার মন, আমার শরীর, আমার প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে তুই মাইন্ড নিয়ে খেলেছিস। তোকে আমি ছেড়ে দিব না। তুই কি মনে করেছিস সব কিছু জেনে আমি চুপ করে থাকবো? এই, তুই কি পাগল? তোর মাথার সমস্যা আছে? আমার বিয়ে করা বউকে কোন দুঃখে আমি তোর কাছে বিয়ে দেবো? হ্যাঁ, যেখানে আমি শারীরিক, মানসিক, আর্থিক সব কিছু দিয়ে ফিট আছি। বল, আমাকে বোঝা। দেখ সুগা, ধর্মের পাঠ কিন্তু আমিও জানি কিছুটা। ধর্মীয় মোতাবেক তালাক কখনো হয় না আমাদের, মূলত আমিই দিইনি। এখন আমি স্বামী হয়ে বউকে কিভাবে দ্বিতীয় বিয়ে দেবো তোর সাথে? আমাকে বোঝা। ওয়েট, তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। নে ধর, এই পেপারগুলো চেক কর একটু মনোযোগ সহকারে, কেমন? তেকে আমি আবার বিয়ে করছিলাম, মানে আমাদের দ্বিতীয় বিয়ে, কিছুদিন আগে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন নামেও কিছু শর্ত সাপেক্ষে নোটিশ নামে, এগুলা একটু চেক করে দেখ। যেখানে স্পষ্ট লেখা আছে কাবিন নামায় দেনমোহর হিসেবে আমার সম্পত্তির 30% আমার বইয়ের নামে। সহজ ভাষায় বলতে গেলে আমি আমার বাপ-দাদার জন্মসূত্রে যে সকল সম্পত্তি, প্রপার্টি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স পাবো সেই সবটাই আমি স্বেচ্ছায় আমার বইয়ের নামে ট্রান্সফার করলাম। আমার হালাল সম্পত্তি বলতে আমার বাপ-দাদা থেকে পাওয়া জন্মসূত্রের সম্পত্তিটাই ছিল, সেটা আমার হালাল বইয়ের জন্য হালাল দেনমোহর হিসেবে দিলাম। বাকি রইল আমার 70% সম্পত্তি, সেটা হলো আমার নিজস্ব হারাম টাকার পাহাড়ে বানানো কালো টাকা। বুঝিস তো? এবার আসি মূল শর্তে। এই যে বউকে ফ্রিতে এত কিছু দিলাম, সেটা কিন্তু মোটেও এমনি এমনি দেয়নি, তার পিছনে বড় বড় শর্ত আছে। এবার তুই আমার শর্তনামাগুলোতে চোখ বোলা একটু, সেখানটায় লেখা আছে বেশ কিছু শর্ত। প্রথমত, আমার বউ কিম তেয়ং তে, সে স্বেচ্ছায় সজ্ঞানে আমাকে তার স্বামী হিসেবে মেনে নিচ্ছে। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে সে আমাকে তার পক্ষ থেকে ডিভোর্স দিতে পারবে না। আর যদি কোনো কারণে তার মন বদল হয়, আমাকে ডিভোর্স দিতে চায়, তাহলে সে আমাকে আমার 100% সম্পত্তির সমতুল্য ভাগ দিতে হবে, বাধ্যতামূলক। আর যদি দিতে না পারে তাহলে তার পক্ষ থেকে ডিভোর্স গ্রহণযোগ্য হবে না আইনিভাবে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি আমার বইয়ের হয়ে কথা বলে, সাপোর্ট করে আমার থেকে তাকে আলাদা করার বা ডিভোর্স দেওয়ার, তাহলে সে ব্যক্তি আমাকে আমার বইয়ের হয়ে 100% সম্পত্তির ভাগ পরিশোধ করতে হবে। আর যদি না পারে তাহলে জরিমানা স্বরূপ তার সকল ব্যাংক ব্যালেন্স সম্পত্তি আমার নামে ট্রান্সফার হবে আর 14 বছরের জেল হবে। এবার যদি তুই মনে করি যে আমার বইয়ের হয়ে আমার সত্যগুলা পূরণ করবি, হ্যাঁ 100% পাওনা পরিশোধ করবে, তাহলে শুনে রাখ, আমার সম্পত্তির 30 ভাগ মানে হাজার হাজার কোটি টাকা খানবাড়ির সম্পত্তিতে, সেখানে আমার সম্পত্তির 100 ভাগ মানে কারো মাথায় হিসাবে থাকবে না কতটা কালো টাকার পাহাড় জমা আছে আমার নামে। আমি গ্যাংস্টার মানুষ, দিনের আলোতে ক্ষমতার আসরে বসে সকলের সামনে দিয়ে ডাকাতি করাই আমার কাজ। তাই তোর আশাটাও এখানে বালি চেপে দেয়।
যাই হোক, এবার আসি তৃতীয় সত্যে। আমি চাইলে ডিভোর্স দিতে পারবো আমার বউকে, তবে আমার ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমার সম্পত্তির 30 ভাগ একান্তভাবে আমার বইয়ের নামে চলে যাবে। এতটুকু। পরে সত্যগুলা তুই নিজ দায়িত্বে পড়ে নিস। এবার আসি তোর কাছে, তুই কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার বউকে ছাড়ছি না, ইহকালে না পরকালে। বউ থাকতে না চাইলেও বাধ্য করবো, দরকার পড়লে 2টো পা কেটে রেখে সারা জীবনের জন্য রুমে বসিয়ে রাখবো, তো বউ ছাড়বো না। দীর্ঘ কথায় থামে জাংকুক, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়। অনেকটা বছর পর পরিবারের সাথে এতগুলা কথা বলতে হয়েছে তাকে, তাও আবার ফালতু একটা বিষয় নিয়ে। কথাগুলা বলে হনহনিয়ে জাংকুক রুমের দিকে চলে গেল। উপরে উঠে সুগাও বেরিয়ে যায়। রাগে দুঃখে অপমানে কিছুই করার নাই তার আর। পরের দিন জিমিন এক প্রকার বাধ্য হয়ে চলে যায় তাদের বাড়ি। জিমিনকে সাপোর্ট করার জন্য তেও জাংকুককে কিছু না বলে জিমিনের সাথে বাড়িতে চলে যায়।